এই ভারতের দালাল এই জিএম কাদের এখন পর্যন্ত কিভাবে জেলের বাইরে থাকে এই প্রশ্ন 18 কোটি মানুষের, এই প্রশ্ন রাখতে চাই। তারা যে হুঙ্কার দিচ্ছে যে তারা যদি ঢাকায় আসে সারা বাংলাদেশ থেকে, তাহলে তো গৃহপালিত শব্দটাও বা কেন আসলো তাদের জন্য? ডেফিনেটলি নিপীড়িত নির্যাতিত মানুষ জাতীয় পার্টির মতন একটি ভারতীয় সংগঠনকে যেখানে পাচ্ছে সেখানে প্রতিরোধ করছে। এটি এনসিপি করেছে, এ ধরনের কোনো প্রমাণ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, এ ধরনের কোনো প্রমাণ নাই। দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়কদেরকে জাতীয় পার্টির মতো একটি সংগঠন, যাদেরকে আমরা এখনো ভারতের দোসর এজেন্ট মনে করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত। রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাড়িতে হামলা হয়েছে। এই হামলার জন্য দায়ী করা হয়েছে সার্জিস হাসান এদেরকে। সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞাসা করেছে। তারপর আবার রংপুরের মেয়র তিনি অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন। এরপর থেকে পাশাপাশি অনেক নেতাকর্মীদের উপর, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই রংপুরের জাতীয় পার্টি হামলাও করেছে। তারপরেই রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেফতার নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো তার গ্রেফতার নিয়ে কয়েকটা আলোচনা শুনবো এবং জাতীয় পার্টির অপকর্ম নিয়ে কথা শুনবো। আসলে জাতীয় পার্টির জিএম কাদেরকে আরো আগেই গ্রেফতার করার প্রয়োজন ছিল, এই বিষয়ে নিয়ে তথ্য দেব আপনাদেরকে। প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। কূটযুদ্ধের বদল হয়েছে, এই কূটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জিএম কাদের এবং জাতীয় পার্টি। এই জিএম কাদের এই চন্দ্রদের মতো এই আওয়ামী লীগের দুশ্মনদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগের যারা দামি এমপি ছিল, যারা 18 সালে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে বাহিরে রেখে, এই যে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার মামলার আসামিদেরকে বাহিরে রেখে আপনারা এই বিচারণের কি জনগণের সাথে প্রহসন করছেন কিনা, আমরা আপনাদের কাছে সেই প্রশ্ন করতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা যে 14 সালের সেই জাতীয় নির্বাচনকে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাই? বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতে ইসলাম যখন এই 14 সালের নির্বাচনকে বয়কট করল, তখন কিন্তু এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল। ঠিক একইভাবে 18 সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল। সর্বশেষ 24-এ জাতীয় নির্বাচনে আমরা যেটি দেখেছিলাম, এটি খুবই দুঃখজনক। জিএম কাদের ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন আনার জন্য, এবং সেই প্রেসক্রিপশন এনে তিনি বলেছিলেন আমি 24-এর নির্বাচনে অংশগ্রহণ করব। ভারত আমাকে কি নির্দেশনা দিয়েছে আমি সেটি জাতির সামনে প্রকাশ করতে পারবো না। এই ভারতের দালাল এই জিএম কাদের এখন পর্যন্ত কিভাবে জেলের বাইরে থাকে এই প্রশ্ন 18 কোটি মানুষের, এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। আপনারা কি করছেন? এই যে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়টি এমন নয়। এই বিগত 3টি নির্বাচনে যারা আওয়ামী লীগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছিল, এটি একটি শক্তি। অন্যদিকে যারা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে ঘাটে আন্দোলন করেছিলাম, এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছিলাম, আমাদের একটি পক্ষ। সুতরাং পতন হয়েছে কাদের? কূটযুদ্ধের পতন হয়েছে। এই কূটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জিএম কাদের এবং জাতীয় পার্টি। অনতি বিলম্বে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, রংপুরের মেয়র গতকাল কিছু বক্তব্য দিয়েছেন যে এনসিপি কে গালিগালাজ করেছেন। গণ অধিকার পরিষদ গতকালকে বরিশালে হামলার শিকার হয়েছে। জাতীয় পার্টিকে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে সারা দেশের কোথাও জাতীয় পার্টি দূরের কথা, এদের কোনো অস্তিত্ব রাখা হবে না, এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। তাদের বাপ শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা যেহেতু পালাইছে, আর জাতীয় পার্টি সেখানে কি? এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের, সে আওয়ামী লীগেই পালাইছে, শেখ হাসিনায় পালাইছে। আর জিএম কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টির, সে আমাদের প্রতি সে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে। ব্যবস্থা নিচ্ছেন না। আমরা আপনাদের কৌশলকে বলতে চাই, আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, জনগণের যে ম্যান্ডেট, জনগণের
করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা সেটা করছেন না। আমরা দেখেছি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য শুরু হয়েছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, আপনারা সেখানে কাদেরকে বিচার করবেন? এই ছিলেন কাদের? এই চুন্নুদের মতো এই আওয়ামী লীগের দুঃসদেরকে বাহিয়ে রেখে, আওয়ামী লীগের যারা দামি এমপি ছিল, যারা 18 সালে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে বাহিয়ে রেখে, এই যে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার মামলার আসামিদেরকে বাহিয়ে রেখে আপনারা এই বিচারের নামে কি জনগণের সাথে প্রহসন করছেন কিনা আমরা আপনাদের কাছে সেই প্রশ্ন করতে চাই। আমরা অন্তর্বর্তী বলবো, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং গণহত্যায় জড়িত যতগুলো মামলা হয়তো সবগুলো আসামিকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করুন। একটি কথা বলে শেষ করবো, এক সপ্তাহ পরে কুরবানি ঈদ। আমরা দেখেছি এই কুরবানি হাটের যে ইজারাগুলো একটি নির্দিষ্ট দল দখল করে নিয়েছে। বিগত সময় আওয়ামী লীগ যেভাবে দখল করেছিল, একইভাবে বাংলাদেশের নব্য দখলদারের উত্থান হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, আপনাদের পতন কিন্তু একইভাবে হবে। সুতরাং আপনাদেরকে বলবো, এই আওয়ামী লীগ যেভাবে দুটি বা কোটি প্রশ্নটি আর থাকবে না, এটা বাংলাদেশ থেকে আমরা বিতরিত করেছি এবং বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে, আমরা একদম স্পষ্ট বলতে চাই, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এর মধ্যে কোনো তফাৎ নাই। আমরা বিগত 17 বছর দেখেছি জাতীয় পার্টি এমন কোনো ভূমিকা রাখেন নাই যেটা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে আমরা আলাদা করতে পারি। সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টি বলতে কোনো দল বাংলাদেশে ছিল না, এটা ছিল একটি আওয়ামী লীগের মানে আশ্রিত শাখা প্রশাখা। এটা অন্যান্য 14 দল যেরকম কোনো 14 দল না, এটি আওয়ামী লীগের একটি পকেট মানে আপনি কমিটি বলতে পারেন বা পকেটস্থ দল। এদেরকে আওয়ামী লীগ হিসাবে আমরা মূল্যায়ন করে ট্রিট করি এবং এর বাংলাদেশের জনগণ তাদেরকে আওয়ামী লীগ হিসাবে বিগত 17 বছর পেয়েছে এবং তাদের দ্বারা নির্যাতিত হয়েছে। বিগত 17 বছর আওয়ামী লীগ যে সমস্ত আসনে জাতীয় পার্টিকে মনোনয়ন দিয়েছে এবং যাদেরকে এমপি বানিয়ে নিয়ে এসেছে, ওই সমস্ত এলাকায় জাতীয় পার্টির এমপি মন্ত্রীরা, জাতীয় পার্টির নেতা কর্মীরা বাংলাদেশের জনগণকে সীমাহীন নিপীড়ন নির্যাতন করেছে, মামলা দিয়েছে, গ্রেপ্তার করিয়েছে এবং তাদেরকে মারধর করেছে এবং তাদের ভোটাধিকার হরণ করেছে। এখন আপনার বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত তো 5 তারিখে নিয়ে নিয়েছে। আজকে আমি আরো মানে জোরালো সুরে বলতে চাই, জাতীয় পার্টি একটি আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠন। আজকে বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টি নগ্ন হামলা করেছে এবং সন্ত্রাস জঙ্গি কায়দায় হামলা করেছে। গণ অধিকার পরিষদের 15 জন নেতাকর্মীকে রক্তাক্ত করেছে, গণমাধ্যমে এসেছে। আমরা বর্তমান সরকার কাছে আহ্বান জানাই, আওয়ামী লীগের ব্যাপারে যে 17 বছরের নিপীড়নের জন্য যে পানিশমেন্ট হয়েছে, নিষিদ্ধ হয়েছে, ঠিক অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। কারণ জাতীয় পার্টি বাংলাদেশে কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস করে নাই। জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ যখন বন্দুকের নলের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, তখনও জাতীয় পার্টির অধীনে 2টি নির্বাচন হয়েছে। বাংলাদেশের ওই 2টি নির্বাচন কলঙ্কিত নির্বাচন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে ওই জাতীয় পার্টি, ওই হোসেন মোহাম্মদ এরশাদ। ইভেন আপনি যে 2007 সালে যে 111 ঘটেছে, ওই 111-এর সাথে জাতীয় পার্টির কুশীলভরা জড়িত, যার প্রমাণ জাতীয় পার্টির যে নেতা মাসুদ উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত যে এমপি হয়েছে ফেনী থেকে, সে ছিলেন 111-এর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। সুতরাং এইরকম একটি ন্যাস্টি দলকে বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক আগে 5 আগস্টে লাল কার্ড দেখি মানে আমরা বিদায় করেছি। জাতীয় পার্টি আমরা মনে করি যে জাতীয় পার্টি রয়েছে, এটি কোনো জাতীয় পার্টি না, এটি ভারতের একটি এনজিও। বর্তমানে এই এনজিওটি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারছে না, ওই জাতীয় পার্টির মতন এনজিওর মাধ্যমে, ওই এনজিও নেতা জিএম কাদেরের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত পরিকল্পিতভাবে এখানে উস্কানি করে দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের নেতারা সার্জিস আলম সরকার, নতুন সরকার আসার পরেই রংপুরে যখন যাওয়ার মানে তার নিজ এলাকায় একটা সফরে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বাধা দিয়েছে এবং জাতীয় পার্টির নেতারা, সন্ত্রাসীরা, ভারতের ওই ট্রেনিং প্রাপ্ত সন্ত্রাসীরা বলেছেন সার্জিস আলমকে রংপুর ঢুকতে দিবেন না। এটা আরো 5 মাস আগের কাহিনী। গত পরশুদিনও বলেছেন যারা এই বিপ্লব করেছে তারা হচ্ছে কুত্তার বাচ্চা। এবং ওনাদের যে একটি যে সাবেক ফেসিস্ট যে মেয়র ছিলেন মুস্তাফিজ, সম্ভবত মুস্তাফিজ নাম, সে বলেছেন এই কুত্তার বাচ্চাদের বিচার করতে হবে। মানে দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়কদেরকে জাতীয় পার্টির মতো একটি সংগঠন, যাদেরকে আমরা এখনো ভারতের দোসর এজেন্ট মনে করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী মনে করি, তারা জুলাই বিপ্লবীদের কুত্তার বাচ্চা বলে। এখন জাতীয় পার্টির অফিসে, জাতীয় পার্টির নেতাদের বাসায়
কারা হামলা করেছে এই জন্য আমরা দায়ী করি বর্তমান এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে। আমরা দেখতে চাইছিলাম যে জাতীয় পার্টি এবং সহ 14 দল একসাথে নিষিদ্ধ হবে, এবং এই জন্য সরকার কালক্ষেপণ করার কারণে এই ভারতীয় এই সন্ত্রাসীরা আবার বাংলাদেশে মাথা চালানোর চেষ্টা করছে, এবং ভারত থেকে ফান্ড পেয়ে এখন আবার লম্প জম্প আচরণ করছে। যাদের বিগত 17 বছর আমরা 2-3 হাজার মানুষ দেখি না ঢাকা শহরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা বলে নাই, 200-100 মানুষ দিয়ে তারা ঢাকা শহরে শোডাউন করেছে, তারা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের ফান্ড পেয়ে লম্পজম্প করছে। আমরা আপনাদেরকে মানে স্পষ্ট করে দিতে চাই, এর জন্য আমি মনে করি ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়ী, আর জাতীয় পার্টির যে সমস্ত লোকেরা কিন্তু তাদের যেভাবে অনুশোচনা আপনারা অনুশোচনা বাড়িতে আছে, হামলা করেছেন, এটা তো মব করেছেন, এই মবটা কি করার কোন ধরনের এই হামলাটা রাস্তা যারা আছে? করেছে আমি তাদের ব্যাপারে বলতেছি, হামলা বা প্রতিরোধ যেটাই বলেন আমি বলতেছি, এর জন্য দায়ী হচ্ছে জাতীয় পার্টি এবং হচ্ছে সরকার। কিভাবে জাতীয় পার্টি দায়ী? বিগত গুম খুন এবং অবৈধ নির্বাচন গণগণের ভোটাধিকার হরণের জন্য জাতীয় পার্টি যদি অনুশোচনা হতো, জাতীয় পার্টি নেতারা স্বেচ্ছায় কারাবরণ করতো, এবং স্বেচ্ছায় কারাবরণ করে তারা ঘোষণা করতো আমরা অন্যায় করেছি, আমরা স্বেচ্ছায় সারেন্ডার করছি। তারা আদালতে মানে তারা মানে কোর্টে যেতেন, আদালতে যেতেন, তাদের অপরাধ স্বীকার করে তারা যেতেন, তাহলে আদালত তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিত পরবর্তী তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কি পারবেন না, তখন বাংলাদেশের জনগণ এবং আদালতের মাধ্যমে এটি পরিষ্কার হতো। কিন্তু জাতীয় পার্টির নেতারা কি করেছেন? এই কাজটি করেন নাই। বর্তমান সরকারও জাতীয় পার্টির মতো একটি সন্ত্রাসী সংগঠনকে স্পেস দিয়ে এখনো ভারতের এই চক্রান্তর ফাঁদে পা দিয়েছে। আমরা মনে করি যারা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে এখন ধরছে, যারা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে প্রতিরোধ করছে, তারা হচ্ছে বাংলাদেশে যারা বিগত 17 বছর ভোটাধিকার পায়নি, যাদের ভোটাধিকার হরণ করেছে, যাদের বুক, যেসব মায়ের বুক খালি করেছে, যার ভাই মেরে ফেলেছে, ওই সমস্ত নিপীড়িত নির্যাতিত মানুষ জাতীয় পার্টির মতন একটি ভারতীয় সংগঠনকে যেখানে পাচ্ছে সেখানে প্রতিরোধ করছে। এটি এনসিপি করেছে, এ ধরনের কোনো প্রমাণ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, এ ধরনের কোনো প্রমাণ নাই। আপনি কোনো কারা কারা জাতীয় করেছে? পার্টি অভিযোগ করেছে, জাতীয় পার্টি অভিযোগ করেছে। আমরা মনে করি জাতীয় পার্টির সবচেয়ে দুর্গ বলা হয় রংপুরে, তাহলে জিএম কাদেরের বাড়ি রংপুরে, অবশ্যই জিএম কাদেরের বাড়ির আশেপাশের লোকজন, রংপুরের লোকজন জিএম কাদেরকে স্পষ্ট করে দিয়েছে রংপুরের মাটিতে জিএম কাদেরের আর কোনো ঠাঁই নেই। জিএম কাদের রংপুর থেকেও বিতাড়িত হয়েছে, তো বাংলাদেশের রংপুরে যারা প্রত্যেকটি জায়গা এনসিপি থেকে করে, জাতীয় পার্টি থেকে বিতাড়িত রংপুরে হবে। যারা আপনাদের এবং পক্ষে রংপুরের আছে, মানুষকে, রংপুরের মানুষ যারা যারা আপনাদের পক্ষে আছে, তারাই হয়তো করেছে, তাদের এই করাটাকে আপনি সমর্থন দিচ্ছেন তাহলে? আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে বলবো জাতীয় পার্টির মতন একটি ভারতীয় সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করার জন্য, এর জন্য যত রক্ত দেওয়ার প্রয়োজন আমরা বলবো রক্ত দেন। আপনাদের এই রক্তদানের মধ্য দিয়ে এই ভারতীয় অপতৎপরতা, আধিপত্যবাদী এই সমস্ত এনজিও কে মোকাবেলা করা সম্ভব, এবং জাতীয় জি, পার্টিকে জিরো টলারেন্সের অবস্থায় সরকার যেতে হবে। ঠিক, ধন্যবাদ। তার মানে আপনারা জিরো টলারেন্সে যেতে চান। জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সবার কথা শুনলেন, আপনার ব্যক্তিগত মতামত একটু শুনতে চাই জাতীয় পার্টির ব্যাপারে। আপনি বলবেন দয়া করে। ধন্যবাদ সাইফুল ভাই। তো আজকে আমি যারা আমাদের সম্মানিত দর্শক আছেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। তো এখন আপনি যে বিষয় নিয়ে আসলে এখানে প্রথমে নিয়ে আসলেন, এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে জাতীয় পার্টিকে টেনে আনলেন, এটা তো এখন আলোচনার কোনো বিষয় না রাজনীতিতে। পার্টির জাতীয় পার্টিটাও ছিল বিষয়টার মধ্যে, কিন্তু জাতীয় পার্টির নেতাকে দিয়ে শুরু করার কারণে পুরো সেগমেন্টের প্রথম সেগমেন্টে জাতীয় পার্টির আলাপে চলে গেল। তবে হ্যাঁ, ডেফিনেটলি সাবেক যেই দলটি 9 বছর এই দেশ শাসন করেছে, সেই দলটির চেয়ারম্যানের বাড়িতে হামলা হওয়া, এটা অবশ্যই একটা বিষয় হওয়া উচিত। আমরা মনে করি, ভালো হোক মন্দ হোক। আপনি হ্যাঁ, কেন না বিষয় মনে করছেন না এটাকে? জাতীয় পার্টি এখন আলোচনার বিষয় না। আর জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের বাড়িতে হামলা হামলা অবশ্য আমরা কোনো হামলাকে সমর্থন করি না। এটার পরিণাম ভয়াবহ। এই 64টা জেলাতে 64টা কমিটি থেকে যদি জাতীয় পার্টির নেতা কর্মীরা ঢাকাতে মুভ করে এবং ঢাকা যদি বসে যায়, প্রতিবাদ করে, আপনি এটা কিভাবে সামাল দিবেন বলেন তো? এটা আপনি সামাল দিতে পারবেন না, এটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। আপনি আপনার সূচনা বক্তব্যে অনেক কথা বলেছেন, একটা কথা বলেছেন এটাই যে জাতীয় পার্টিকে দোসর বলে বলছে মানুষ। এই কথাটা আমি তীব্র প্রতিবাদ করছি, এবং শুধু প্রতিবাদ নয়, আপনি মানে মানুষের ঘাড়ে। কার প্রতিবাদ? আমার এই কথার প্রতিবাদ করছেন নাকি মানুষের হ্যাঁ প্রতিবাদ? হ্যাঁ, না না, আপনার কথার প্রতিবাদ করছি, আমাকে বলতে দেন তারপরে। তার মানে কেন বলতেছেন মানুষ কি মনে করে না জাতীয় পার্টিকে আওয়ামী লীগের আমি দোষর? বলছি, সেটার ব্যাখ্যা দিচ্ছি, আপনি আমি বললে তো তো আর মানুষের আমার টাইম বরাত চলে দিয়ে যাচ্ছে। বলছি। না, না না, মানুষের ঠিক আছে, আমি সেটা আবার বলছি তো। আমার প্রতিবাদ করলেন, এটা আমার কথা বলতে হবে না? হায় হায়, আমার একটা দায়িত্ব আপনি আছে না? না না, দায়িত্ব আপনি ঠিক আছে, আপনি মানুষের বরাত দিচ্ছেন। এই হুম। যে মানুষের বরাত দেওয়ার যে একটা মানে মানুষ কি ইলাস্টিক মনে করে অনেকে,
যে আমার দিকে টানলে চলে আসবে আমার দিকে, ওর দিকে টানলে ওদিকে চলে যাবে। মানুষ কিন্তু ইলাস্টিক না, মানুষ হিউম্যান বিং তার আগে আপনি এবং বলতে মানুষ চাচ্ছেন একটা মানুষ সত্তা। আপনাদেরকে দোষর মনে করে না আমি জাতীয় বলি, পার্টিকে? হ্যাঁ একটা হুম। সেকশন তো মনে করে, অবশ্যই মনে করে। হ্যাঁ, এবং তাদের কোন কথাই বলেন। সেকশন, এবং হুম। কোন সেকশন সেটা আপনাকে বলতে হবে। আপনাকে এটা বলতে হবে যে যারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের রুহানি সন্তান এবং নটি বয়, তারা যদি এখন জাতীয় পার্টিকে বলে যে জাতীয় পার্টি স্বৈরাচার দোষর, তো এটা তো ভাবতে হয়, এটা ভাবতে হবে আমাদেরকে। কারণ এই আমি আপনার এই শোতে আমরা অসংখ্যবার অনেকবার আমাদের আশা জাগাইছিলাম এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতির দিগন্ত উন্মোচিত হবে, বাংলাদেশের মানুষ নতুন সূর্য দেখবে, নতুন স্বাধীনতার আনন্দ ভোগ করবে এবং বাংলাদেশ নতুন দিগন্তের দিকে ধাবিত হবে। সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারা আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ভুলুণ্ঠিত করছে এবং এই 24-এর গণ অভ্যুত্থানকে কারা কারা এই গণ অভ্যুত্থান সতীত্ব নষ্ট করছে, ভার্জিনিটি নষ্ট করে ফেললো, এটা আজকে ভাববার বিষয় এবং চিন্তার বিষয়। দেখেন আমি কেন বললাম, আপনি বলছেন জনগণ কেউ বলছে, মনে আমি করছেন বলছি নষ্ট হয়েছে, মানে এই যে ঐক্য নষ্ট হওয়ার পথে, শুধু নষ্ট নয়, নষ্ট হওয়ার পথে, শুধু হুম। নষ্ট নয়, নষ্ট হওয়ার পথে নষ্ট হতে যাচ্ছে এই বালখিল্যতার কারণে, অপরিণামদর্শীর কারণে এবং সুদূর প্রসারী রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশ এক অতল গহ্বরে নিবদ্ধ হতে যাচ্ছে এবং হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং আশাহীন অবস্থার মধ্যে মানুষ ধাবিত হচ্ছে। মানুষ স্বপ্ন আর দেখবে না, স্বপ্ন দেখার চিন্তাও করবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে কিছু সংখ্যক লোক বুঝে হোক না বুঝে হোক এই কথাটা বলছে এবং আমাদের চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাড়িতে হামলা করেছে এবং তার যে প্রাণনাশের হুমকি এসছে, এটার আজকের আপনার শুরুর মধ্যে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এটাকে আমি কি মনে করি জানেন, এটাকে মনে করি আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। এটা আগুন নিয়ে খেলা হচ্ছে। এই যে হামলা হচ্ছে, এই যে হামলা হলো, ওনাকে ওনার প্রতি হামলা হলো এবং প্রাণনাশের চেষ্টা হলো। জিএম কাদেরের বাড়িতে হামলার ব্যাপারটা বলছেন, একটু জি জি ভেঙে জি বলেন। জি জি এটা এই যে ওনার বাড়িতে হামলা হলো এবং ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশে আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। এটা একটা বালখিল্যতা। এটা কেন বল, এটা ভীমরুলের চাকে হামলা দেওয়ার মতো অবস্থা। আপনাকে মানতে হবে এটার পরিণাম কি। এটার পরিণাম ভয়াবহ। বাংলাদেশে মব কালচার সূচনা কারা করেছে এবং কারা ইন্ধন যোগাচ্ছে। আমি কিন্তু কোমলমতি সবসময় এদের প্রতি আমি আশাবাদী এবং এসের প্রতি জাতি আশাবাদী, কিন্তু তাদেরকে যারা পরিচালনা করছে, যাদেরকে তারা গাইড করছে, সেটা তারা ঠিক আছে, বাংলাদেশে এই ধরনের মব কালচারকে আমরা কোনোভাবে সমর্থন করি না, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন না যে এই 24-এর গণহত্যার জন্য অথবা যে হত্যাকাণ্ডগুলি হয়েছিল তার জন্য আপনার চেয়ারম্যান বা আপনার জাতীয় পার্টি দায়ী? আপনি রাজনৈতিক কারণে আপনি দায়ী, তাহলে তো আপনি যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকে দায়ী করতে হবে। তো তারা তো ফ্যাসিবাদের মানে 3রা নভেম্বর পর্যন্ত তাদের অনেকেই ছিল এই রুহানি সন্তান। আপনি তাদেরকে দায়ী করবেন না? তারা তো কাদেরকে অনেক কিছু, না না তাদেরকে অনেকেই তো ওই দলের তারা কে কি অংশ। ছিল, তারা কে কি ছিল সেটা তো আগের কথা, সেটা ধরলাম, এটা ধরতে না পারে না ওটাই রাজনৈতিক, ওটাই কিন্তু কথা। তারা 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন হয়েছে সেখানে তারা প্রমাণ দিয়েছে নিজের আপনি জীবন বললেন, আপনি ঝুঁকিতে রেখে একবার প্রমাণ প্রমাণ দিয়েছে। দেন। আচ্ছা আমি কিন্তু বলি সেই শেষ করে প্রমাণটা তো আপনি দিতে বলেন। পারেনি জিএম কাদের, তো সেই আপ- প্রমাণটা দিতে পারেনি যে জিএম কাদের শেষ পর্যন্ত আপনি একবার নিজেদের প্রমাণ অবস্থান জানান করেছেন, দিতে পারেনি। না না আপনি একবার স্বৈরাচারের বিরুদ্ধে প্রমাণ করেছেন, আমরা হাজারবার প্রমাণ করেছি, হাজারবার প্রতিবাদ করেছি, হাজারবার কথা বলেছি, সেগুলো ধর্তব্য হয় নাই। কিন্তু আপনি একবার প্রমাণ করেছেন কিন্তু আত্মা এবং আত্মিকভাবে আপনি স্বৈরাচারের সাথে এখনো, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে এই যে এখন এই যে মব কালচারকে আপনি এই যে আলিঙ্গন করছেন। দেখেন 24-এর এই গণ অভ্যুত্থান এটা একটা ফ্র্যাগ্রেন্স ছড়াইতে পারতো, এটা একটা সুবাতাস তৈরি করতে পারতো বাংলাদেশের রাজনীতিতে। সেটা না করে সেটা কি ছড়ালো? সেটা গন্ধ ছড়াইলো। সেটা মানুষ বাংলাদেশের একটা একটা বিশৃঙ্খলা নৈরাজ্য। দেখেন দুইটা জিনিস আমি বলি, আমরা ফেসিবাদকে হটিয়েছি। কেন হটিয়েছি? ফেসিবাদ বাংলাদেশকে শততা বিভক্ত করেছে। ফেসিবাদ বাংলাদেশকে বিভিন্ন ভাবে বিভিন্ন ঘরানায় তৈরি করেছে। ফেসিবাদ ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে আপনি দেশ পরিচালনা করেছে। কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা আসছে
চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যারা যারা ক্ষমতা আসছে তারা কি করছে বলেন তো? তারা ফ্যাসিবাদকে শুধু উজ্জীবিত করে নাই, তারা তারা কি করছে? তারা এই হ্যাট্রেটকে, এই জিঘাংসাকে আপনার প্রশ্রয় দিচ্ছে। তারা তারা মব কালচারকে প্রশ্রয় দিচ্ছে। তারা আপনার আমি আমি উদাহরণ দেই, আমি আমি মানে এটাকে বলবো মিল এবং অমিল দুটার সেটা মধ্যে ঠিক আছে, মিলটা কি? আমরা এই না নিয়ে কথা না বলতে শেষ গেলে আপনি বলতে না যাচ্ছেন, না আপনি না না, বলতে আমার শেষ যাচ্ছেন করি। আগুন মিলটা নিয়ে দেখি খেলা না করেছে, না জিএম কাদের সাহেবের বাড়িতে হামলা করে এর এর প্রতিশোধ মনে হচ্ছে আপনার কথা শুনে যে আপনারা নেবেন, এবং এর না 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 ফলাফল এটা ভয়াবহ এটা হবে না, না। এটা এর আপনি আবার এর ফলাফল আপনি ভয়াবহ হবে। আপনি এই কয়েকটা না শব্দ না উচ্চারণ ভয় করেছেন, ঠিক না আছে। না 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 ভয়াবহ কি জানেন না, আমি কি বলতেছি, মনে করেন না, আমি এখন মনে অন্য করেন প্রসঙ্গ জাতীয় আছে, পার্টি আপনার কাছে অন্য প্রসঙ্গ না আছে, সেগুলো না না সেগুলো না, দিকে যেতে চাই। আমি একটা কথা বলে শেষ করছি। মনে হুম। করেন জাতীয় পার্টিতে 64টা জেলা আছে এবং 64টা জেলাতে 64টা জাতীয় পার্টির কমিটি আছে। এই 64টা জেলাতে 64টা কমিটি থেকে যদি জাতীয় পার্টির নেতা কর্মীরা ঢাকাতে মুভ করে এবং ঢাকা যদি বসে যায়, প্রতিবাদ করে, আপনি এটা কিভাবে সামাল দিবেন বলেন তো? এই মব কালচার কি, এই মব কালচারকে প্রশ্রয় দেওয়াটা কি ঠিক? এই নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়াটা কি ঠিক? ঠিক? আমরা তো একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, আমরা তো একটা নতুন জাতীয় রাজনীতি পার্টির কি চেয়েছিলাম। ওইরকম শক্তি আছে সারা বাংলাদেশ থেকে এসে ঢাকাকে অচল করে দেওয়ার মতো, বসে আপনি কি, যাওয়ার মতো? আচ্ছা নতুন যে দল করছে তাদের আছে? যারা নতুন দল, 26টা নতুন দল হয়েছে, তাদের আছে বলেন তো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, জাতীয় পার্টি ছাড়া আর দলগুলোর কি ঢাকা অচল করার ক্ষমতা রাখে জনগণের অংশগ্রহণ ছাড়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ক্ষমতা হুম। রাখে? জাতীয় পার্টির এরকম লক্ষ লক্ষ নেতা কর্মী আছে ডাই হার্টেড, তাদেরকে ঢাকা আনতে কোনো টাকা পয়সা লাগবে না। তারা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ডাকে এবং জিএম কাদের ডাকে, তার ডাকে ঢাকা শহরে তারা মুভ করবে এবং কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। তারা তারা রাজনৈতিক স্বার্থে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য এবং জিএম কাদেরকে যেভাবে তার তার চরিত্র স্মরণ করার চেষ্টা করা হচ্ছে, তাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, এটার প্রতিবাদে যদি তারা মুভ করে ঢাকাতে, এটা আপনি সামাল দিতে পারবেন না। এটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? আমি বলি আর কি, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং চরমনাই, এছাড়া আর যে দলগুলো আছে, কোন দলের ক্ষমতা নাই এটাকে এটাকে সামাল দেওয়ার। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি কখনো রাজনীতি পরিচালনা করতে পারেন না। শুধু আইন শৃঙ্খলা রক্ষা, আপনি 24-এর গণ ওকে, অভ্যুত্থান শেষ রচনা করতে হবে। করেছেন। না না, 24-এ গণ অভ্যুত্থান রচনা করেছেন, সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সাপোর্ট ছিল, কিন্তু মনোভাব ছিল, আপনি নৈতিক আপনি সাপোর্ট ছিল বলে। আপনি আওয়ামী লীগের যেই কারণে আওয়ামী লীগের নেতার কর্মীদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখন বর্তমান একটা ভয়াবহ হাল যাচ্ছে, ভয়াবহ একটা দুঃসময়ের মধ্য দিয়ে পার করছে তারা, সেই একই অপরাধে আপনারা নিজেদেরকে অপরাধী মনে করছেন না। আপনারা মনে করছেন যে এখনো আপনাদের কোনো অপরাধ নেই, আপনারা এখনো আপনি রাজার সামনে অপরাধের থাকবেন। বিষয় না এখানে। জি, না, আপনাদের রাজনৈতিক দল করলে অপরাধ না না আমি না সে কারণে বলছি, যেসব না না কারণে 24 সংগঠিত হয়েছিল সেখানে হাজারো মানুষের প্রাণ গেছে, এর জন্য জনগণ মনে করে বা ছাত্র পক্ষ মনে করে যে আপনারাও দোষর হিসেবে কাজ করেছেন, সেখানে ভূমিকা রেখেছেন বলে আপনাদেরও বিচার হওয়া উচিত। সেই মব কালচারের মাধ্যমে বিচার হবে, সেটা আমি মনে করি না। কেউ আপনার বাড়িতে হামলা করবে সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু আপনি এখনো পর্যন্ত বলছেন যে আপনাদের কোনো অপরাধ নেই, সুতরাং এই বিষয়টা আমি না না ছেড়ে না, দিচ্ছি আমার এখানে দর্শক করে। অপরাধের বিষয় নয়, এখানে অপরাধ না করে রাজনৈতিক দল হইলে সেটা অপরাধ, সেটা জনগণের কাছে তারা ভুল করবে, শুদ্ধ করবে, এটা জনগণের। তারা তারা যে হুঙ্কার দিচ্ছে যে তারা যদি ঢাকায় আসে সারা বাংলাদেশ থেকে, না তাহলে না না কেউ এটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো গৃহপালিত শব্দটাও বা কেন আসলো তাদের জন্য? ডেফিনেটলি এটা নিশ্চয়ই কারণ আছে। উনি কিন্তু কোনোভাবেই দেশের লক্ষ কোটি মানুষের যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকেও কিন্তু উনি কিন্তু সমর্থন কিন্তু করছেন না অনেকটা ওনার বক্তব্য। কারণ সমর্থন করছেন না এই কারণে, কারণ ওনাদের বিরুদ্ধেই ছিল কিন্তু আসলে গণ অভ্যুত্থানটা। মাহমুদ ভাইয়ের বক্তব্যটা শুনছিলাম, উনি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিজেদের কর্মকাণ্ডের জন্য ওনারা কি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের কিংবা স্বৈরাচারের দোসর হিসেবে ওনাদেরকে যে বিবেচিত করা হয়, সেই প্রসঙ্গতে না গিয়ে উনি কিন্তু মূলত উনি জুলাই বিপ্লব এবং পরবর্তী এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিষোদ্গার বা এই প্রসঙ্গে উনি আসলে চলে গেলেন। আমি যদি ওই বিষয়ের মধ্যে যদি একটু স্ট্রিক্ট থাকি, তো ডেফিনেটলি জাতীয় পার্টির কোনোভাবেই কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে তারা যে স্বৈরাচারের দোসর। আমরা দোসর বলতে কি বুঝি? অর্থাৎ আপনি যদি
কোনো একটা অন্যায় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, কোনো একটা অন্যায় কাজে যদি আপনি সুযোগ গ্রহণ করেন কিংবা সুবিধা গ্রহণ করেন, আপনি যদি মন্ত্রিত্ব গ্রহণ করেন, আমি যদি রাজনৈতিক অঙ্গনের অ্যাঙ্গেলেই বলি বাংলাদেশের, আপনি যদি মন্ত্রিত্ব গ্রহণ করেন, আপনি যদি ক্ষমতা ব্যবহার করেন, আপনি যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, সমস্ত সুযোগ সুবিধা যদি আপনি নেন, তাহলে ডেফিনেটলি আপনাকে সেটা দায়ভারটাও নিতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বর্তমান সরকার কি করছে না করছে, বর্তমান সরকার কি করছে বা কি উদ্দেশ্য ছিল, জনগণের কি আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গায় আমরা বর্তমান সরকারকে সহযোগিতাও বা কতটুকু করছি সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ আছে। জাতীয় পার্টি যদি আজকে এই সরকারকে সমালোচনা তখনই করতে পারতো যদি জাতীয় পার্টি যদি এই সরকারকে হয়তোবা তাদের ভুল স্বীকার করে যদি এই সরকারকে সহযোগিতা করতো, দেশটাকে ভবিষ্যৎ উনি যেই আশা আকাঙ্ক্ষা, দেশটা ভালোভাবে চলবে, দেশটা আরো সামনের দিকে এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি কিন্তু কোনোভাবেই দেশের লক্ষ কোটি মানুষের যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকেও কিন্তু উনি কিন্তু সমর্থন কিন্তু করছেন না অনেকটা ওনার বক্তব্য। কারণ সমর্থন করছেন না এই কারণে, কারণ ওনাদের বিরুদ্ধেই ছিল কিন্তু আসলে গণ অভ্যুত্থানটা, সো ওনারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা সমর্থন করবেন না। আর পরবর্তীতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা কতটুকু পারছে কি পারছে, সেইখানে জাতীয় পার্টি কতটুকুই বা ওনাদেরকে সহযোগিতা করছেন। আমরা তো কখনো ওনাদেরকে সহযোগিতা শুধুমাত্র মাইক্রোফোনের সামনে বক্তব্যের মাধ্যমে কিন্তু দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু ওনারা কিন্তু এই সরকারের প্রতি কোনো ধরনের সমর্থন ছিলই না। ওনাদের চেয়ারম্যান জিএম কাদেরের তো বক্তব্য আমরা সরাসরি দেখেছি, উনি ডক্টর ইউনূস যে কিছু পারবেন না, কিংবা এই সরকারের কাছ থেকে যে কোনো ধরনের চাওয়া পাওয়া কিছু নাই, এই সরকার যে হয়তো কোনো কিছু পারবেন না, দেওয়ার ক্ষমতা নাই, কিংবা এই সরকার কোনো একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার মতো সক্ষমতা নাই, এমন বক্তব্য ওনারা দিয়েছেন। যেখানে এমন বক্তব্য দিয়ে দেন, সেখানে আর ওনাদের তরফ থেকে বর্তমান সরকারকে কতটুকু বা সহযোগিতা ওনারা করেছেন, কিংবা দেশটা সামনের দিকে কতটুকু যাবে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা না করলেও চলে। এবং জাতীয় পার্টি বর্তমানে, হ্যাঁ ডেফিনেটলি 9 মাস পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের সরকারের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই নির্বাচনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য জাতীয় পার্টি কিন্তু পেছন দিক থেকে কিন্তু কলকাঠি নেড়েছে, অর্থাৎ পেছন দিকে কিন্তু সমর্থন করেছে। তারা কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে খুব সুকৌশলে তারা কিন্তু একটা বিরোধী বিরোধী একটা ভাব কিন্তু রাখতো। ঠিক নির্বাচনের আগেই কিন্তু তারা কিন্তু একটা ভারত সফরের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু আবার কিন্তু তাদের ঠিক সুকৌশলে তার নির্বাচনটাকে কিভাবে বৈধতা আনা যায়, অর্থাৎ আমি বলবো না যে বৈধ ছিল, বাট বৈধতা আনা যায় সেই গ্রাউন্ডটাকে তৈরি করার জন্য তারা সবসময় সহযোগী ভূমিকা হিসেবে কাজ করেছে। তারা ভোগ করেছে 14 বলেন, 18 বলেন, 24 বলেন, সবগুলো নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি কিন্তু অঙ্গাঙ্গী ভাবে কিন্তু এই স্বৈরাচারকে সমর্থন দিয়েছিল। যদি জাতীয় পার্টি যদি সত্যিকারই আওয়ামী লীগের বিরোধী থাকতো, কিংবা বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য যদি রাজনৈতিক পরিমণ্ডলে চর্চা করতো, ইলেকশন করতো, তাহলে হয়তো বা কোনো একটা ছিল না। কিন্তু তারা কিন্তু ছিল অনেকটা বলতে পারে, এবং তাদের তো আরেকটা নাম আছে, আপনি দোসর নাম দিয়েছেন, কিন্তু গৃহপালিত শব্দটা কেন বাদ দিলেন? তো গৃহপালিত শব্দটাও বা কেন আসলো তাদের জন্য? ডেফিনেটলি এটা নিশ্চয়ই কারণ আছে। আর মব কালচার আমরা কোনোভাবে সমর্থন করি না, ডেফিনেটলি এটা এটা কোনোভাবে আমরা সমর্থন করি না, এটা কোনো রেমেডিস হতে পারে না। বাট আমি মনে করি যে যে বিচারের যে দাবিটা, জনগণের যে চাওয়া পাওয়াটা যেটা আছে, সেটা আওয়ামী লীগের জন্য যেমন প্রযোজ্য, আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমনি কিন্তু জাতীয় পার্টির জন্য প্রযোজ্য, তাদের নেতৃস্থানীয় তাদের জন্য প্রযোজ্য। সো আমরা ওই বিচারটাই আমাদের দাবি থাকলো, ওটাই আমরা সেই দাবি সেটাতেই আমরা থাকলাম। সেখানে আওয়ামী লীগের যেরকম দরকার, ঠিক তেমনি জাতীয় পার্টিকে দরকার। এবং জাতীয় পার্টি হয়তোবা তারা এখানে তাদের আওয়ামী লীগের সাথে তাদের গাঁটসাট সেটার থেকে আসলে এখন ফিরে আসার হয়তোবা, কিংবা মানে উপায় নাই দেখি তারা হয়তোবা আমার মনে হয় এই মুহূর্তে ওনারা যদি আওয়ামী লীগ থেকে সরেও আসেন, আমার মনে হয় না রাজনৈতিক অঙ্গনে ওনারা খুব বেশি একটা কিন্তু স্পেস পাবেন, আমার মনে হয় না। বিকজ ওনারা আসলে ওনাদের লেজিটিমেসি কিংবা ওনাদের রাজনীতি দল হিসেবে যে ক্রেডিবিলিটি জনগণের কাছে কিন্তু ছিল। তারা যে হুঙ্কার দিচ্ছে যে তারা যদি ঢাকায় আসে সারা বাংলাদেশ থেকে, না তাহলে না না, এটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা একটা রাজনৈতিক বক্তব্য। জাতীয় পার্টির এমন কোনো সক্ষমতা নেই, এমন কোনো সক্ষমতা যদি থাকতো তাহলে আমরা তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে বিগত 15-16 বছর আমরা দেখতে পারতাম। আমরা কিন্তু এই ধরনের গৃহপালিত একটা দলকে কখনো আমরা দেখতে পারতাম না। বাট এটা রাজনৈতিক অঙ্গন, ওনারা রংপুরের একটা বিশেষ অঞ্চল ব্যতীত খুব বেশি না, সমর্থক আছে ডেফিনেটলি, সব দলেরই কম বেশি সমর্থক আছে, সেটা জিনিস। কিন্তু উনি যেভাবে বলেছেন ঢাকা শহর অচল করে দেবেন, এটা যদি পারতেন
তাহলে হয়তো বা আওয়ামী লীগেরও কিন্তু আজকে হয়তো বা এরকম পরিণতি হতো না। আওয়ামী লীগেরও তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানে সমর্থক আছে, কই তারা কি ঢাকা শহর অচল করতে পারছে? পারছে না। তো জাতীয় পার্টি কোথায় আওয়ামী লীগ আর কোথায় জাতীয় পার্টি? সেখানে যেখানে আওয়ামী লীগই পারছে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেখানে জাতীয় পার্টি শুধুমাত্র অস্তিত্ব রক্ষার জন্য এই সমস্ত হুঙ্কার দিয়ে আমার মনে হয় তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। আমার মনে হয় জাতীয় পার্টির সময় এসছে, তাদেরকে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত তারা যদি নিতে পারে এবং তারা যদি ভুল স্বীকার করতে পারে, আমি জানি না কতটুকু করবে, কারণ তাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে কারণে তারা এই অ্যালাইনটা করেছিলেন, সেই অ্যালাইন থেকে কতটুকু বের হয়ে আসতে পারবেন সেটার ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ আপনাকে জয়নুল আবদিন শিশির। প্রথম সেগমেন্টে আমরা জাতীয় পার্টি নিয়েই পড়ে আছি, সেটাতেই থাকি। তাহলে দ্বিতীয় সেগমেন্টে আমরা ছাত্রদল ছাত্র শিবিরের যে মুখোমুখি অবস্থান, এরপর নির্বাচন নিয়ে যে সবার ভিন্ন ভিন্ন অবস্থান, এ নিয়ে কথা বলবো দ্বিতীয় সেগমেন্টে। কিন্তু প্রথম সেগমেন্টে আপনার কাছেও একই প্রতিক্রিয়া জানতে চাই। আপনারা আপনাদের দলের একজন মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম জিএম কাদেরের বিষয়ে মন্তব্য করার পরেই গিয়ে জিএম কাদেরের বাড়িতে হামলাটা হয়েছে। অনেকে এরকমটাই দাবি করছে যে আসলে এনসিপির সমর্থকরাই গিয়ে এভাবে একজন সিনিয়র রাজনীতিবিদের বাড়িতে হামলা করাটাকে অনেকেই খারাপ চোখে দেখার চেষ্টা করছে এবং মব কালচার আপনারা তৈরি করেছেন। এভাবে কি করা উচিত হয়েছে কিনা, এর 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 সপক্ষে আসলে আপনাদের ব্যাখ্যা কি? ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আপনার মাধ্যমে আজকে আমি সমবেদনা এবং স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদদেরকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, কথা বলার সাহস পেয়েছি। আরো স্মরণ করছি ৭১ সালে যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, ৪৭ যারা এই জন্য, আর একটু জোরে কথা বলতে হবে। ব্রিটিশ গোলামের বিরুদ্ধে যারা ২০০ বছর সংগ্রাম করে ৪৭ আমাদেরকে একটি মানচিত্র উপহার দিয়েছে, সকল স্মরণ করছি। শুরুতে আমি বলতে চাচ্ছি, আসলে জাতীয় পার্টি এমন একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটি বাংলাদেশে আমরা চাইছিলাম জুলাই বিপ্লবের পরে এই শব্দটি, এই বাক্যটি, এই প্রসঙ্গটি আর থাকবে না। এটা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে, আমরা একদম স্পষ্ট বলতে চাই, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এর মধ্যে কোনো তফাৎ নাই। আমরা বিগত ১৭ বছর দেখেছি জাতীয় পার্টি এমন কোন ভূমিকা রাখেন নাই যেটা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে আমরা আলাদা করতে পারি। সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টি বলতে কোন দল বাংলাদেশে ছিল। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে জিএম কাদেরকে গ্রেফতার করা কতটা প্রয়োজন। জিএম কাদের হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান, আর জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় বন্ধু। প্রত্যেকটা বার আওয়ামী লীগকে ক্ষমতার জন্য যারা সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, তারা হচ্ছেন জাতীয় পার্টি জিএম কাদের। এই জাতীয় পার্টি প্রত্যেকটা বার আওয়ামী লীগকে বৈধতার সনদ দিয়েছে নির্বাচনবিহীন ক্ষমতা থাকার জন্য। এই জিএম কাদের সেই জিএম কাদের যে ভারতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক করে আর বাংলাদেশে এসে বলে এই বিষয়ে কিছু বলা যাবে না তাদের অনুমতি ছাড়া। কিন্তু দুঃখ ও আশ্চর্যের বিষয়, জিএম কাদের এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। বিষয়টি খুব অস্বাভাবিক না? আমরা কিভাবে আসলে ওটা এই দেশের ভিতরে মেনে নিতে পারি? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে তো জিএম কাদের নিষিদ্ধ হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। পাশাপাশি জিএম কাদেরের এই মেয়র, সে এই সার্জিস হাসনাদেরকে বিভিন্ন অকাট্য ভাষায় গালিগালাজ করছে, আবার অন্যদিকে সেনাবাহিনী হাসনা সার্জিসকে জিজ্ঞাসাবাদ করছে। দর্শক, আমরা চাই এই জাতীয় পার্টি জিএম কাদেরের বিচার, আমরা চাই